ব্লাড যদি বের হয় তখন আরে পাগলি কিছু হবে না। প্রথম প্রথম একটু কষ্ট সব মেয়েরাই পায়, তবুও আমার ভয় করছে। কায়েস মাদুলিতাকে বুকে টেনে নিয়ে দুগালে হাত রেখে কপালে চুমু দিল। ভয়ে মেয়েটার শরীর ঠক ঠক করে কাঁপছে। কায়েস মৃদু হেসে বলল, ভয় করেছে তোমার? প্রচণ্ড ভয় করছে। বিয়ের আগে এসব না করলে নাই কি? পাগলি মেয়ে। করবো তো বিয়ে, আর মাত্র 1 মাস পরেই বিয়ে করব। এই 1 মাসও অপেক্ষা করতে পারবা না? প্লিজ মাধবী, না করো না। মাদুলিতা আর না করেনি। প্রচণ্ড ভয়ে কায়েসের হাতটা শক্ত করে চেপে ধরেছিল। একটা দামি কামরা বুকিং করলো তাদের দুজনের জন্য। কায়েস হাসতে হাসতে রুমের ছিটকারি লাগিয়ে নরম গদির বিছানায় বসে আছে। মধুলিতা ভয়ে মেয়েটার কালো ফ্যাকাশে হয়ে গেছে। কায়েস পাশে বসে হাতের উপরে হাত রেখে বলল, শোনো। বলো। বিয়ের পর আমাদের একটা বাচ্চা হবে, তখন এসব কষ্ট আর মনে পড়বে না। মাথা ঝাঁকিয়ে জবাব দিল। আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে। তোয়ালের নিচ দিকে টানতে টানতে রুমে ঢুকলো। কায়েসের শরীরে শুধু একটা শর্ট প্যান্ট। মাদুলিতা আশ্চর্য হয়ে বলল, কোনো সেফটি ব্যবহার করবে না? আরে বোকা, এখন সেফটি লাগবে না। তোমার বাচ্চা নেওয়ার বয়স এখন হয়নি, চিন্তার কিছুই নেই। তবুও সেফটি নিল ভালো হতো। লাগবে না বললাম তো। রাগ করছো কেন? কই রাগলাম? বিছানায় আসো। তাহলে এমন কথা বলতেছো কেন? মাঝরাতে মাদুলিতা তোয়ালে বুকে জড়িয়ে গোসল করতে চলে গেল। গোসল করতে করতে ভাবছিল, বিয়ের আগেই কি এসব করা ঠিক হলো? না না, কায়েস তো আমার ভবিষ্যৎ স্বামী হবে। কায়েসের অধিকার আছে আমার শরীরে। চুলগুলো মাথা নিচু করে মুছতে মুছতে কায়েসের দিকে তাকালো। ছেলেটা ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে। কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানোয়ারের কুবলে খাচ্ছিল। ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ডকে ব্যবহার করে কিনা জানি না, তবে তার চোখে নিজেকে খুঁজে পায়। ধর্ষণ করলো নাকি উপভোগ করলো বোঝা কঠিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস হচ্ছিল না। কিছুক্ষণ আগে বয়ফ্রেন্ড তাকে কি ক্ষতি করেছে? ঠোঁটটা কামড়ে রক্তারক্তি অবস্থা করে দিছে। গালেও দাঁত দিয়ে কামড়ে দাগ পড়ে গেছে। বিছানার কোণে বসে আছে কায়েসকে ধাক্কা দিয়ে ঢাকার চেষ্টা করছে। ঘুমের ঘোরে কায়েস বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে? নিজেও ঘুমাবে না, অন্যকেও ঘুমাতে দিচ্ছ না? সবার আগে গল্প পড়তে নীল ক্যাফের ভালোবাসা পেজের সাথেই থাকুন। ক্যাফের ভালোবাসা ছাড়া অন্য পেজে গল্প পড়লে বুঝবেন চুরি করে পোস্ট করা গল্প। আমার বাসায় যেতে হবে। আম্মু আব্বু চিন্তা করছে হয়তো। একদিন বাসায় না গেলে কিছু হবে না। আসো, ঘুমাও না। কায়েস, আমার সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে। চলো না একটু আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। বসো, আমি শার্ট প্যান্ট পরে রেডি হয়ে আসতাছি। বিরক্তিকর চেহারা নিয়ে কায়েস বের হলো। রাস্তা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে মাদুলিতা। কায়েস রাগ দেখিয়ে বলল, অভিনয় করে হাঁটতে হবে না, স্বাভাবিকভাবে হেঁটে চলো। সত্যি আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, পাজা কোলে করে নাও। না, হাঁটতে পারছি না তো। এভাবে গেলে চলো না, গেলে এখানেই রাত কাটাও। মাদুলিতা যদি ছেলে হতো অবশ্যই রাতেই কাটা দিত। কায়েসের ব্যবহারও কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে। প্রথম রুম ডেটেই যদি আগ্রহ কমে যায়, তাহলে আমার চরিত্র কালো দাগ কোনোদিনও মেশাতে পারবো না। বাসার কাছে আসতেই কোনো কিছু না বলে সিগারেট ধরিয়ে টানতে টানতে চলে যাচ্ছে কায়েস। কায়েসের এমন ব্যবহারে মাদুলিতা অন্যমনস্ক হতে লাগলো। এত অবহেলা কেন করছে আমার প্রতি? কায়েসের চাহিদা মিটে গেছে বলে কি আমাকে অবহেলা করছে? দরজায় কলিং বেল দিতে হলো না, হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তার মানে মাদুলিতার আম্মু আব্বু এখনও জেগে আছে। টিপ টিপ পায়ে মাদুলিতা রুমে ঢোকার চেষ্টা। তার আব্বু আম্মু সোফায় বসে গালে হাত রাখা। চিন্তায় পড়লে যেন হয় মানুষদের না দেখার ভান করে মাদুলিতা সিঁড়ি বেয়ে উপরে রুমে চলে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ডাক পড়ল, মাদুলিতা, এত রাত্রি করে বাড়ি ফিরলে কেন? কোথায় ছিলে সারা রাত? মাথা নিচু করে বলে, জি আব্বু, বান্ধবীর বাসায় ছিলাম, কিছু পড়া বুঝে নেওয়ার জন্য। মাদুলিতার আব্বু রেগে গিয়ে বলল, মাঝরাতে পড়া বুঝে নিতে গেছিলে, তাহলে খোঁড়াচ্ছিলে কেন? মাদুলিতার আম্মু, বকছো কেন? একটাই তো মেয়ে, হয়তো কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। যাও ঘুমিয়ে পড়ো, কাল তো কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে।
মাঝরাতে পড়া বুঝিয়ে নিতে গিয়েছিল, তাহলে খোঁড়াচ্ছিস কেন? মাদুলিতার আম্মু বকছো কেন? একটাই তো মেয়ে, হয়তো খোঁড়াও পড়ে গিয়ে ব্যথা পেয়ে গেছে। যাও ঘুমিয়ে পড়ো, কাল তো কলেজে আসছে, সকাল সকাল উঠতে হবে। মাদুলিতার আব্বু, তুমি আর লাই দিও না। লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছো। বড্ড জেদি মেয়ে আমার, কোনো কথাই শোনে না। মাদুলিতার আম্মু, বাচ্চা মেয়ে বোঝে কম, একটু তো জেদি হবেই। মাদুলিতার আব্বু, সারা রাত জেগে কার সঙ্গে যেন কথা বলে, আর তুমি বলছো বাচ্চা মেয়ে, একটু বেশি খোঁজ খবর রাখতে হবে, বলা তো যায় না। মাদুলিতার আম্মু, হয়তো বান্ধবীদের সাথে কথা বলে, আমাদের মেয়ে মোটেও এরকম নয়, বুঝলে? মাদুলিতার আব্বু, একদিন ঠিকই এর ফল ভোগ করতে হবে। মধুলিতার আব্বু আম্মু অন্য রাতের মতোই ঘুমিয়ে পড়ল। একদিকে মধুলিতার দু চোখে একটু ঘুম ধরছে না। একবার এবার আবার ওবার ফির নরম বালিশের মাথা রেখে শরীরের ব্যথা সাথে কায়েসের আচরণ নিয়ে চিন্তায় বিভোর মেয়েটা। বারবার মনে একই প্রশ্ন কি দিচ্ছে কায়েসে, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে ভোগ করছে না তো? পরের দিন ব্যথা শরীর নিয়ে কলেজ করতে যায়নি মাদুলিতা। সারাটা দিন নাভির নিচে ব্যথা অনুভব করে। দিনের পর দিন কেটে যাচ্ছে, বাড়ছে কায়েসের শারীরিক ক্ষুধা। প্রতিনিয়ত রুম রেটের অফার, যা মাদুলিতা একদমই পছন্দ করে না। সপ্তাহে 2-3 বার করে রুম রেট। ভালোবাসার বদলে মনে হয় যেন ধর্ষণ করছে। একদিন প্রশ্ন করলো, মাধবী কি ভাবছো? 1 মাস হয়ে গেল, কিন্তু তুমি এখনো বিয়ে করতে যাচ্ছ না আমাকে। শুধুই কি দেহের লোভ তোমার? চাকরি পেলেই বিয়ে করব, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে একটু আদরের স্পর্শ দিও, তাতেই চলবে। আদর নাকি দেহভোগ করার কথা বলছো? সাহস নিয়ে কথাটা বলেই দিল। তোমার দিব্যি, আমি তোমাকে বিয়েই করব। শুধু চাকরিটা পেতে দাও, তারপর দেখবে তোমাকে রাজরানী করে রাখবো। আমার দিব্যি কাটতে হবে না। এমন কোনো সময় নিয়ে যে নিজের জন্য আমাকে ব্যবহার করনি। পিরিয়ডও চলাকালীনও আমাকে তুমি নরপশুর মতো ভোগ করেছো, কিছুই বলিনি, কারণ তোমাকে ভালোবাসি। আমার চোখের জলেও কোনো মূল্য নেই তোমার কাছে। ভালোবাসায় এত একটু আটুক হবেই। বারবার ভালোবাসার দোহাই দিয়ে ছেলেটা মাধুলিতাকে বিয়ের নাম করে ধর্ষণ করে যাচ্ছে। এখন আর মাধুলিতাকে মেসেজ অথবা ফোন দেওয়ার গুরুত্ব মনে করে না। প্রতিদিন যদি একই খাবার বারবার দেওয়া হয়, তাহলে সেটার প্রতি ঘৃণা ধরে যায়। তেমনি মাধুলিতার প্রতিও কায়েসের ঘৃণা ধরে গেছে। কিছুদিন আগে তার জন্মবার্ষিকী গেল। সেদিন রাত 4টা পর্যন্ত জেগে থেকেও কোনো মেসেজ ফোন পায়নি। মেসেজ ফোন করার থেকেও বড় কিছু আশা করেছিল, যা করলে মাধুলিতার আশ্চর্য হয়ে যাবে। বাধ্য হয়ে নিজে থেকেই ফোন দিল। উপাস থেকে নরম কণ্ঠে ভেসে আসলো, কাঙ্ক্ষিত নম্বরটি এখন ব্যস্ত আছে। বালিশ চাপা শব্দহীন কান্না, আর কিছুক্ষণ পরেই ফোন অন করে দেখা কোনো মেসেজ আসলো কিনা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় মেয়েটা মাধুলিতা। ভোর সকালে উঠে যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত দেখতে ব্রাশ করছিল, হঠাৎ করে বমি বমি ভাব অনুভব করলো। হালকা মাথার ঝিমাচ্ছে, মনের ভিতর অজানা আতঙ্কের একটা ভয় কাজ করছে। কাইস বলেছি এই বয়সে বাচ্চা হবে না, কিন্তু এমন কেমন লাগছে যেন পেটের ভিতর কেউ আসতেছে। মিথ্যা বললো না তো? মাধুলিতার আম্মুর রুমে হয় রানের মতো খুঁজতে লাগলো। প্লেনের পাতা পেয়ে ওড়নার নিচে লুকিয়ে এনে পানি দিয়ে সব কয়টা খেয়ে ফেললো। দিন দিন মাধুলিতার শরীর আরও গুরুতরভাবে অসুস্থ হতে লাগলো। দিনের অর্ধেক সময় বাসাতেই থাকার চেষ্টা করে, কারণ মাঝে মাঝেই সেন্স হারিয়ে যায়। মনের ভিতর একটাই ভয়, বাড়িতে কোনোভাবেই এই বিষয়ে জানতে দেওয়া যাবে না। শরীরটা বেশি খারাপ লাগায় কলেজ থেকে আজ বাসায় তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে। বাসায় এসে কলিং বেল বাজাতেই নিচে মাথা ঘুরে পড়ে যায়। মাধুলিতার আম্মু এমন অবস্থা দেখে মাধুলিতার আব্বুকে ফোন দিতে ডাক্তারের কাছে আসতে বলে। ডাক্তারের রুগী দেখার রুমে 3জনই বসে আছে। মাধুলিতা লজ্জায় মাথা নিচু করে আসে। ডাক্তার প্রথমে বলল, আপনার মেয়ে কি বিবাহিতা? ডাক্তার, না, কেন? মাধুলিতা আব্বু অনেকটা আশ্চর্য হয়েছে কথাটা শুনে। কোনো রোগীকেই এমন প্রশ্ন করা হয় না। আপনার মেয়ে পেটে 7 মাসের বেশি সময় ধরে একটা বাচ্চা জন্ম নিয়েছে।
ডাক্তার এমন কথা শুনলে যেন কোনো বাবা মেয়েরই মনটা চাইবে মেয়েকে বিষ খিলিয়ে মেরে ফেলি, কিন্তু কেউ সেটা করতে পারে না। হাজার হলে সেটা তার সন্তান। মনে হচ্ছে আকাশে ভেঙে মাথায় চুরমার হয়ে পড়েছে। মাদুলি তার আম্মু মেয়ে হয় ভালো করেই জানে বাচ্চা নষ্ট করা যায়। ডাক্তারকে বলল, ডাক্তার বাচ্চা নষ্ট করা যাবে না। মাদুলি তার আম্মু, আব্বু ওটা আমার সন্তান, আমার পাপের শাস্তি, আমার সন্তান কেন পাবে? মাদুলিতা, চুপ ডাইনি, নিজের সন্তান কাকে দাবি করিস? ওটা জারক সন্তান, তোর পাপ কর্মের সন্তান। মাদুলিতা আম্মু মধুলিতা কান্না শুরু করে দিল। মাঝখানে ডাক্তার বলল, বাচ্চা এখনো নষ্ট করা সম্ভব না, আপনারা চাইলে কয়েকটা সপ্তাহ বাদে অপারেশন করতে পারেন। এখন নষ্ট করলে মা এবং সন্তান দুজনেই ঝুঁকি আছে। চুপ ডাইনি, নিজের সন্তান কাকে দাবি করিস? ওটা একটা জারক সন্তান, তোর পাপ কর্মের সন্তান। মাদুলিতার আম্মু মাদুলিতা কান্না শুরু করে দিল। মাঝখানে ডাক্তার বলল, বাচ্চা এখনো নষ্ট করা সম্ভব না, আপনারা চাইলে কয়েকটা সপ্তাহ বাদে অপারেশন করতে পারেন। এখন নষ্ট করলে মা এবং সন্তান দুজনেই ঝুঁকি আছে। ডাক্তার, আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার মেয়ে পেট বেড়ে যাওয়া নিয়ে। না, তুমি বলেছিলে মেয়েটা মোটা হচ্ছে। মোটা হলে কোনো মেয়েরা এভাবে পেট হয়ে যায় না। মাদুলিতার আম্মু মাদুলিতার বাবাকে ইঙ্গিত করে এসব কথা বলল। মেয়ের এরকম কাজে বারবার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। লজ্জাটা টকবক করছে। বাবার চেহারাটা ডোল পড়া গালে লজ্জায় লাল দাগ রং এর স্পষ্ট ছাপ। চেহারাটা সরিয়ে দিয়ে উঠে গেল নিজের গাড়িতে। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। মাদুলিতা তার বাবার দিকে তাকিয়ে আছে। সে লোকটা তার মেয়ের মায়াবী মুখখানা দেখলে সিগারেটের কথা ভুলে যেত। অন্য দিনের মতো আজও মুখ থেকে টান দিয়ে নিয়ে বাহিরে ফেলে দিল। ঠাস, সাহস কিভাবে হয় তোর সিগারেট ফেলে দেবার? আব্বু কালে হাত থেকে কাঁদছিল মাদুলিতা। যে বাবা তাকে মামুনি ছাড়া ডাকতো না, আজ তার মুখে তুই শব্দটা শুনে কান্না আটকাতে পারিনি। সি, তোর মেয়ে যেন কোন বাবা মা পায় তুই হয়তো জানিস না। বাবা মা তাদের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে থাকে। টপ করে একটা ফোঁটা চোখের জল কালো জুতোই চুয়ে পড়ে। সহজে কোনো পুরুষ কাঁদে না। গাড়িটা থামিয়ে হর্ন হনিয়ে বাবা মা বাসার ভিতরে চলে গেল। নীরব কান্নায় বেসে দিচ্ছে নরম বালিশটা। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। রুমের সব লাইটটা বন্ধ করানো। পাগলের মতো ছুটে গেল মোবাইল ফোনের কাছে। কায়েস বারবার মাদুলিতার ফোনটা কেটে দিচ্ছে। সে এখন অন্য মেয়ের জন্য ব্যস্ত। শেষে বিরক্ত হয়ে ফোনটা ধরেই মেজাজ দেখে বলল, তোমার কি কোনো কাজ থাকে না নাকি? সব সময় এত ফোন কেন দাও? আমাকে বিয়ে করতে পারবা? বিয়ে? আশ্চর্য হয়ে, কেন, তুমি তো বিয়ের স্বপ্ন দেখিয়ে অনেক কিছু করেছো। এখন আমার চরিত্রটা রক্ষা করো। কেঁদেই দিয়েছে ফোনের ওপাশ থেকে। কখন দেখি আমি সিরিয়াসলি বলছি, আই অ্যাম প্রেগনেন্ট। তুমি বলো এই সন্তানে কি করবা? আমি এখন বিয়ে টিয়ে করতে চাই না। আর তুমি একটা চরিত্রহীন মেয়ে। আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে অন্যজনের সঙ্গে করতেও। গাইস, চিল্লাও কেন? বাচ্চা নষ্ট করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কায়েস ফোনটা কেটে দিয়ে সিমটাই ফেলে দিল। মাদুলিতার টেবিল ল্যাম্পের উপর ফ্লিন বড়ি দেখে হাতে নিয়েই দেখলো আউট অফ ডেট হয়ে গেছে পিলগুলোর। সব মা বাবাই তার সন্তানের ভালো চায়। অবশ্যই মাদুলিতা তার বাবা মাও একটা সুযোগ দিতে পারে। টিপ টিপিয়ে তার আম্মু আব্বু রুমে চলে গেল। কয়েকটা নখ দিতেই ভিতর থেকে সিটকারি খুলে দিল। বিষণ্ণতা মুখে তাকিয়ে আছে তার আম্মু। জড়িয়ে ধরে কেঁদে দিল। আবার কাঁদছিস কেন? যা হওয়ার হয়ে গেছে। আমরা একটা না বাস্তা করবই। মাদুলিতার আম্মু, সরি আম্মু। পাগলি মেয়ে, চোখের জল মুছছ। মাদুলিতার আম্মু, সরি আম্মু আব্বু, এখন থেকে তোমরা যা বলবে তাই শুনবো। মাথা নিচু করে কেঁদে বলল মাদুলিতার আম্মু। আব্বু নিজের কিছু কথা বলল। আব্বু নড়ে চড়ে বসলো। হুট করেই তার আম্মু বলল, তোর বাচ্চা হওয়ার ডেট আর কিছুদিন পর। আমরা যারও বাচ্চাটা ফেলে দিতে চাই। মাদুলিতার আম্মু, না আম্মু, এসব তুমি কি বলো? হাজার হলে সেটা আমার সন্তান। তুমি কি আমাকে মেরে ফেলতে পারবে? এই না বললি যা বলবে তাই করব। মাদুলিতার আম্মু, আমার সন্তানকে মারতে পারবা না। রাগে মেজাজ দেখিয়ে যারও সন্তান, এই সন্তানের কি পরিচয় দিবি? যদি বড় হয়ে বাবার পরিচয় চাই তখন কি জবাব দিবি? মাদুলিতা আম্মু,
আমার সন্তানকে আমার পরিচয়ে বড় করব। লোক সমাজে কি পরিচয়ে বড় করবি, সবার তো আর জানার বাকি নেই তোর এসব নোংরামির ঘটনা জানার। মাদুলিতার আম্মু: আমি বুঝবো সেটা। তোর যেটা ভালো মনে হয়। ওই সন্তান যেন কোনোদিন আমাকে নানি ডাক না ডাকে, বিদ্যাদার কাছে এটাই চাওয়া। মাদুলিতার আম্মু: প্লিজ আম্মু, একটু চুপ করবা? যদি মেয়ে জন্মায় না হতো তাহলে হয়তো সমাজের সামনে মাথা নিচু করে হাঁটতে হতো না। মাদুলিতার আব্বু: আব্বু, তুমিও আমাকে অবহেলা করতেছো। আমার গল্প সবার আগে পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেতে পাবেন। আমার একটা বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করেছি, মাইনে অনেক ভালো। একবার বিয়ে হয়েছিল, বউ রেখে চলে গেছে। সংসারে কাজ বলতে তেমন কিছু করতে হবে না, শুধু একটা বাচ্চা মেয়ে আছে, তার যত্ন নিতে হবে। মাদুলিতার আব্বু: একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে? আশ্চর্য হয়ে তো কি রাজকুমারের সাথে বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ। মাদুলিতার আম্মু: আমার একটা বন্ধু ছেলের সাথে বিয়ে ঠিক করেছি, মাইনে অনেক ভালো। একবার বিয়ে হয়েছিল, বউ রেখে চলে গেছে। সংসারে কাজ বলতে তেমন কিছু করতে হবে না, শুধু একটা বাচ্চা মেয়ে আছে, তার যত্ন নিতে হবে। মাদুলিতার আব্বু: একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে? আশ্চর্য হয়ে তো কি রাজকুমারের সাথে বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ। মাদুলিতার আম্মু: মাদুলিতা তু হাত মুখে চেপে ধরে মাথা নিচু করে মুখ চাপা কান্না করছে, শুধু হু হু করে। একটা শব্দ আসতেছে সোফায় বসা মাদুলিতার কাছ থেকে। মেয়েটা কয়েকদিনেই কেমন অগোছল হয়ে গেছে, আগের মতো আর বাসায় দুষ্টমিগুলো দেখা যায় না। কলেজ থেকে এসে আর বাচ্চাদের মতো তার আব্বুকে জড়িয়ে ধরে বায়না করে না, আব্বু আমার জন্য চকলেট আনো নাই কেন? আমি আর তোমার সাথে কথা বলবো না। মাদুলিতার আব্বু আর নিজ হাতে তুলে খাওয়ায় না। যে মেয়েটা মার হাতে না খেলে ক্ষুধা মেটে না, সে মেয়ে গত 2 দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চুলগুলো শুকনো হয়ে গেছে, চোখের কোটরে চলে গেছে, চোখের মণিগুলো ঘন কালো দাগ চোখের নিচে। একটা মেয়ের সব থেকে মূল্যবান সম্পদ অহংকার, তার দেহ। আজ মাদুলিতা বুঝেছে। নিজের রুমে বসে মাদুলিতা চিৎকার করে কান্না করছে। মাদুলিতার রুমের দরজায় ঠক ঠক নখ পড়ল। ছিটকারি খুলে দিতেই দেখলো পেল তার আম্মু। খুশিতে আত্মরা হয়ে গেল মাদুলিতা। হাতে প্লেটের উপর আরেকটা প্লেট দিয়ে ঢেকে রেখেছে কিছু একটা। মাদুলিতা চোখের পানি মুছে বিছানায় উঠে বসলো। তার আর সহ্য হচ্ছে না কখন তার আম্মু খাইয়ে দেবে। সে আশায় প্লেট টেবিলে রেখে চলে যাচ্ছিল। চেহারা না ফিরিয়েই বলল, পড়ার টেবিলে রেখে গেলাম, খেয়ে নিস। মাদুলিতার আম্মু: আম্মু। আহ্লাদি সুরে ওই মুখে আম্মু ডাকবি না, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। তোর মতো কলঙ্কি মেয়ের মুখে আম্মু ডাক মানায় না। মাদুলিতার আম্মু: আব্বু, আমি 2 দিন ধরে খাচ্ছি না, জানো না তোমার হাতে না খেলে ক্ষুধা মেটে না। প্লিজ খাইয়ে দাও না, প্লিজ আম্মু, অনুরোধ করে বলল মাদুলিতা। তোকে খাইয়ে দিতে ইচ্ছে করে না, এখন বড় হয়ে গেছিস, কলেজে পড়িস, আবার রুমমেটেও যাস, এখন কি আর ছোট আছিস যে খাইয়ে দিতে হবে? মাদুলিতার আম্মু: সরি আম্মু, এমন ভুল আর হবে না। মাথা নত করে, কিছু ভুলের কখনোই মেনে নেওয়া যায় না। বড় বড় ভুল সরি বলেই খারাপ বা সমাধান করা যায় না। মাদুলিতার আম্মু মুখে আঁচল চেপে কান্না করতে করতে চলে গেল। মেয়ের সামনে মুখোমুখি হয়ে হয়তো এসব কথা বলতে পারতো না। অনেক ভালোবাসে যে মেয়েটাকে, তাই তো চেহারা না ফিরিয়েই কথাগুলো বলল। বিছানা ছেড়ে শাওয়ার নিল। বেশ কিছুক্ষণ শাওয়ারে নিল যেন মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তল দিয়ে মাথা ঝুঁকে মুছতে মুছতে রুমে ঢুকে দেখলো বিছানায় পড়ে থাকা ফোনে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কেটে দিল কলটা। আবারও কল আসলো। বিরক্তি কল নিয়ে ধরে রাগ দেখিয়ে বলল, কি সমস্যা কি আপনার? বারবার বিরক্ত করছেন কেন? পরিচয় কি আপনার? আমি সোহান। আশ্চর্য হয়ে সোহান ছেলেটা নিজের নাম বলল। তার সাথে বিয়ে ঠিক করেছে, অথচ তার নাম জানে না, আবার রাগও দেখাচ্ছে। চিনলাম আপনাকে। কে আপনি ঠিক করে বলুন তো? কেন আপনার বাবা মা আমার সম্পর্কে আপনাকে কিছু বলেনি? আমার সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার বাবার বন্ধুর ছেলে। ওহ হ্যাঁ, চিনতে পেরেছি। আসলে খুব ব্যস্ত থাকার জন্য আপনাকে ফোন দিতে পারিনি। একা হাতে সংসারে সব কাজ আর পিচ্ছি মেয়েটার দেখাশোনা। এক কথা বলতে গেলে ব্যস্ততার উপর সময় কাটে। তবে হ্যাঁ, আমাদের যখন বিয়ে হবে তখন আপনাকে রান্নার কাজে হেল্প করতে পারি।
আমার হাতের রান্না অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, বিয়ে আগে এত স্বপ্ন, আপনাকে এখন যেটা কথা বলবো শুনলেই বিয়ে করবেন না আমাকে, বলুন তাহলে। কিছু বলার আগেই ব্যালেন্স শেষ হয়ে গেল। সোহান ছেলেটা ভাবছে মেয়েটা কি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিল, বললেও তো বলতে পারল না। ঘড়িতে এখন 12টারও বেশি বাজে, মনে হয় না কোনো ফ্যাক্সি লোড খোলা আছে। এত রাতে গোসল করে ঠান্ডা ঠান্ডা লাগছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় সেদিনের মতো। সোহান ছেলেটা আর কল করলো না। বিজনেসম্যান লোক, বিজনেস নিয়ে হয়তো ব্যস্ত, অথবা তার পিচ্ছি মেয়েকে নিয়ে ব্যস্ত। আজ মাদুলি তার নাভির নিচে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। প্রসব ব্যথায় মেয়েটা মাদুলি তার বিছানার চাদর টেনে ধরে আছে, চিৎকার করে বলে উঠল, আম্মু আম্মু, আমার আর ব্যথা সহ্য করতে পারছি না। চিৎকারে পুরো বাড়ি নড়ে ওঠার মতো। পাগলের মতো হততন্ত হয়ে ছুটে আসে তার আম্মু। তার আব্বু অফিসের কাজে ব্যস্ত। ক্যালেন্ডার দিকে চোখ যেতে দেখলো লাল মার্ক করা, নিচে লেখা, আমার কিউট বাচ্চাটা হওয়ার ডেট। চলবে। গল্পটি এতক্ষণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পটি শোনার জন্য পাশে থাকবেন।